আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঈদের ছুটির দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সড়ক পথে বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে মোটামুটি স্বস্তি নিয়েই গ্রামে ফিরছেন মানুষজন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকালে গাড়ির চাপ থাকলেও দীর্ঘ যানজট ছিল না। পদ্মা সেতু দিয়েও নির্বিঘ্নে পারাপার হচ্ছে বিভিন্ন যানবাহন। তবে কিছু কিছু রুটে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত কোনো টাকা নিচ্ছেন না তারা। উল্টো কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল পাওয়া নিয়ে অভিযোগ করেন পরিবহন চালকরা। সেটা এখন বিশেষ করে বেশি করে নেওয়া হচ্ছে। টিকিট পারছি না, সিটে পারছি না, আমরা আসলাম কেবল এখন। নর্মাল একটু হইলো বেশি আছে, যেমন সব নর্মাল 800-900, আজকে 1000 এরকম। রাস্তাঘাটের পরিস্থিতি মোটামুটি ভালোই আছে, এখন পর্যন্ত যানজট নাই। টিকিট ওইভাবে কনফার্ম করা হয় নাই, ভালো গাড়ি পেলে চলে যাব। যে তুলনায় যাত্রী হওয়ার কথা আসলে সেই তুলনায় যাত্রী এখন তো হয় নাই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যমুনা সেতু ঘিরে এখন যানজটের তথ্য নেই। টাঙ্গাইল থেকে আরও জানাচ্ছেন সুমন খান। রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তো মহাসড়কে সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, কোথাও কোনো যানজট নেই, কিন্তু গাড়ির অনেক চাপ ছিল। এছাড়া মহাসড়ক কিছুক্ষণ আগে পরিদর্শন করেছে জেলা প্রশাসক শরীফা হক। তিনি যেমনটি জানিয়েছেন যে মহাসড়কে একাধিক যাত্রী জানে হয়রানি না হয়, সেক্ষেত্রে তার নির্বাহী হাকিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন। এছাড়া পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন 1000-এর মতো পুলিশ সদস্য এই মহাসড়কে কাজ করছে যানজট নিরসনের জন্য। কালকে রাতে কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল, এছাড়া এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এই মহাসড়ককে কেন্দ্র করে যমুনা সেতুতে এখন পর্যন্ত 4 কোটি টাকার মতো টোল আদায় হয়েছে। এছাড়া 45 থেকে 50,000-এর মতো যান পারাপার হয়েছে, এবং কি এক্সট্রা যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক এক্সট্রা যে স্ট্রাইকিং ফোর্স এবং কি পুলিশ প্রশাসনের মাধ্যমে রেকারের মাধ্যমে সেই দুর্ঘটনা নিরসনের জন্য পুলিশ প্রশাসন কাজ করছে। এছাড়া বিকেল নাগাদ ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন করবে এমনটি জানিয়েছেন পুলিশ প্রশাসনের মাধ্যম থেকে। তো আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই মহাসড়ক ঈদের আগ পর্যন্ত যে চাপ থাকবে এবং কি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, ডাকাতির ঘটনা না ঘটে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব এবং কি একাধিক সদস্যরা কাজ করছে। এছাড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার 24টি জেলার যে চালক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এখনও বিভিন্ন ডিপোগুলোতে এবং কি পাম্পগুলোতে জ্বালানি তেলের যে সংকট রয়েছে, সেই সংকট নিরসনের জন্য তারা নির্দেশনা অতি শীঘ্রই যেন এই সংকট নিরসন হয়, এই চালকরা চাচ্ছে। তো এই ছিল সার্বিক টাঙ্গাইল থেকে আমার কাছে। দর্শক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ নারায়ণগঞ্জ। ঈদযাত্রায় এই এলাকার সড়ক পথের চিত্র জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী গৌতম সাহা। ঈদের টানা ছুটিতে শহর ছাড়ছে মানুষ। সকাল থেকে নারায়ণগঞ্জের মহাসড়কের বাস কাউন্টারগুলিতে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। তারা তাদের প্রিয়জনদের সাথে নিয়ে ঈদ আনন্দ করতে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই দূরপাল্লা বাসের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমরা যে বিষয়টি দেখেছি, এখন পর্যন্ত যাত্রী এবং পরিবহনের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোথাও কিন্তু যানজটের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই যানজট স্বাভাবিক রাখার জন্য সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশে র্যাবের সদস্যরা যাতায়াত নির্বিঘ্ন করার জন্য, স্বাভাবিক রাখার জন্য তারা কিন্তু এখানে চেকপোস্ট বসিয়ে কাজ করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, চাঁদাবাজি রোধে, সেই বিষয়গুলি রোধে কিন্তু তারা কাজ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে যানজটের সংখ্যা রয়েছে, সেখানে কিন্তু তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই সাথে র্যাব কাজ করছে। ঈদের আজকে যেহেতু ছুটির দ্বিতীয় দিন এবং শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের কারখানা ছুটি হওয়ায় আজকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ কিন্তু বাড়বে, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এবং এক প্রকার ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য দূরপাল্লার বাসে করে বাড়ি ফেরার জন্য মানুষের টল কিন্তু নামবে, সে বিষয়টি জানতে পেরেছি। এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের কোনো খবর পাওয়া যায়নি, কোনো দুর্ঘটনার খবরও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্বস্তি থেকে মানুষ কিন্তু বাড়ি ফিরতে পারছে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত আমার কাছে মহাসড়কগুলির সর্বশেষ।
ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনেও রয়েছে যাত্রী চাপ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যার গন্তব্যে রওনা হচ্ছেন। ভিড় থাকায় যাত্রীদের কেউ কেউ ট্রেনের ভেতর চাপ সামলেই জায়গা করে নিচ্ছেন, কেউ বা নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন। ট্রেনে তেমন শিডিউল বিপর্যয় না থাকায় রেলপথে এবারের ঈদযাত্রা বেশ স্বস্তির। এছাড়া স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থায় রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আমরা এখন যাব ব্রাহ্মণবাড়িয়াতে ঈদ করতে আমাদের বাড়িতে। বাচ্চাদের জন্য, বাচ্চারা ওখানে গেলে খুব আনন্দ ফুর্তি করতে পারে, কাজিন টাছে যারা আছে সবার সাথে খেলাধুলা করে। প্রতি বছরই আমরা সাধারণত ঈদের বাড়িতে বাবা মার সাথে ঈদ করা হয়। আমি জামা কাপড় কিনেছি, নানু বাড়িতে ঈদ করব। ঢাকা স্টেশন থেকে সর্বমোট 60টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে 44টি আন্তনগর ট্রেন। এখন পর্যন্ত 22টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে, যার সকল ট্রেনই সঠিক সময়ে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। ঈদযাত্রায় এবারে ময়মনসিংহের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। গতকালকে থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। টানা 7 দিনের এই ছুটিতে গরমুখ মানুষ বাড়ি ফেরার যে আকুলতা, সেটি কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতি ঈদেই কিন্তু আসলে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে থাকে, তবে এবার কিন্তু প্রতি বছরের যে চিত্র সেটি অনেকটাই বদলে গেছে। যদিও আজকে দ্বিতীয় দিন চলছে ছুটির, আজকে সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, সেই সাথে বেড়েছে যাত্রীদের চাপ। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়মনসিংহ অংশে প্রায় 55 কিলোমিটার রাস্তা রয়েছে, সেখানে আসলে তীব্র যানজট সেটি কিন্তু নেই, তবে প্রায় 10 থেকে 12টি পয়েন্টে গাড়ির ধীরগতি রয়েছে, সেখানে কিন্তু অনেকটা সময় ব্যয় হচ্ছে বলে যারা ঢাকা থেকে আসছেন যাত্রীরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে এবারের ঈদযাত্রা নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে চালক এবং যাত্রীরা। তারা বলছেন যে আসলে রাস্তায় তেমন যানজট, তারা তীব্র যে যানজট সেটি পায়নি, তবে চালকরা যে তাদের ভোগান্তির কথা বলেছেন জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু তারা যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো রয়েছে লাইনে দাঁড়িয়ে তাদের যে চাহিদা মতো তেল সেটি কিন্তু তারা পায়নি। তারা পুরো তেল সংগ্রহের জন্য তারা কিন্তু 2 থেকে 3টি পাম্পে তাদের যেতে হচ্ছে, এমনটি জানিয়েছেন। যদি ভাড়ার কথা একটু বলি, যে আসলে যে যাত্রীরা যারাই আসছেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে প্রতি ঈদে যে বাড়তি ভাড়া নেওয়া হয় 2 গুণ বা 3 গুণ ভাড়া নেওয়া হয়, এবার কিন্তু সেটিও নেই। এখন পর্যন্ত তারা কিছুটা বাড়তি ভাড়া দিচ্ছেন, যেখানে 200 টাকা সেখানে 300 টাকা হয়েছে, বা 300 টাকার ভাড়া 400 টাকা হয়েছে, কিন্তু সেটি 500 বা 800 টাকায় হয়নি। এজন্য কিন্তু কিছুটা স্বস্তি তারা প্রকাশ করেছেন। বলছেন যে আসলে ঈদের আগের দিন পর্যন্ত যারা ঢাকা থেকে ফিরছেন প্রত্যেকের যদি এই অবস্থা বিরাজ থাকে, তাহলে কিন্তু এবারের ঈদযাত্রা তাদের স্বস্তি হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে ঈদযাত্রার সর্বশেষ খবর। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহে সব প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়, দ্বিতীয় জামাত হবে সকাল 9:45টায়। এই ঈদগাহে এবার একসাথে 20 থেকে 25 হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। বুধবার দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। মেয়র বলেন, মুসল্লিদের সুবিধার্থে প্যান্ডেল তৈরি করা হয়েছে, বৃষ্টির কথা বিবেচনায় রেখে দেয়া হয়েছে ত্রিপল। দর্শক, আবারও ঈদযাত্রার খবরে যেতে চাই। ঈদযাত্রায় বাসে কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। সাভার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইলে। তো আপনাদের যে ঈদে ঘরমুখ মানুষের যে বাড়ি ফেরার খবর জানাতে আমি যদি একটু বলি, আজকে কিন্তু এই সাভার আশুলিয়ার
যে অধিকাংশ পোশাক কারখানা সেগুলো ছুটি ঘোষণা করা হবে এবং আজকে দুপুর পর্যন্ত ডিউটি করার পরপরই পোশাক কারখানাগুলোর শ্রমিকরা এই মহাসড়কে এসে এখানে একটি চাপ সৃষ্টি করবে এই প্রস্তুতি নিয়েই কিন্তু ঢাকা জেলা এবং সেই সাথে হাইওয়ে এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে বলি যে যারা গতকালকে ছুটি পেয়েছেন এবং এছাড়া যারা সরকারি যারা কর্মজীবী তারা কিন্তু গতকালকে থেকে কিন্তু যাওয়া শুরু করেছে এবং এই এখন পর্যন্ত যারা আসছেন তারা গতকালকে ছুটি পাওয়া যারা শ্রমিক এবং অন্যান্য যারা কর্মকর্তা তারা আসছেন। তো আমি যদি একটু জানাই যে অন্যান্য বারের চেয়ে কিন্তু এবার কিন্তু এই যে নবীনগর চন্দ্রা মহাসড়কের চিত্র কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এখানে একটি বিষয় সেটি হচ্ছে এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি আবদুল্লাপুর থেকে যেটি বাইপাইল সেই সড়কটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে, যার কারণে শুধু নবীনগর থেকে চন্দ্রাগামী যে পরিবহনগুলো সেগুলো আসছেন। সেই হিসেবে এই অঞ্চলের যে চাপটি সেটি গাজীপুর হয়ে চন্দ্রা যাওয়ার কারণে কিন্তু চন্দ্রাতে কিন্তু একটি দীর্ঘমেয়াদী একটি যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গতকালকে থেকে তার চিত্র আমরা দেখতে পেয়েছি। তো আজকে সকালবেলার দিকে ঢাকা রেঞ্জের যিনি টিআইজি রয়েছেন পুলিশের তিনি এই মহাসড়কে তিনি আসছিলেন, যদিও তিনি এখানে নামেনি, তবে তিনি রানিং অবস্থায় এই মহাসড়ক চিত্র দেখে গেছেন। এছাড়া কিন্তু যেটি আমরা জানতে পেরেছি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের একজন মন্ত্রী ইতিমধ্যে এই বাইপাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি সড়কের সার্বিক চিত্র সেটি দেখভালের জন্য তারা এখানে আসছেন এমনটি আমরা জানতে পেরেছি। ঈদকে কেন্দ্র করে চাহিদা বাড়ে দর্জির কাজের, তাই নিয়মিতদের পাশাপাশি অনেকে যুক্ত হয়েছেন এই কাজে। সারা বছর অন্য কাজ করলেও ঈদের আগে বাড়তি আয়ের আশায় দর্জি হয়ে যান অনেকেই। শুধু দর্জি নয়, অন্যান্য পেশাতেও ব্যস্ত সময় পার করছেন মৌসুমী কর্মজীবীরা। হারুনুর রশিদ বাড়ি বরিশালে, নিয়মিত কাজ করেন বরিশালের একটি গরুর ফার্মে। কিন্তু ঈদের আগে বাড়তি আয় করতে প্রতি বছর ঢাকায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। 10 রোজার পর ঢাকায় এসেছেন তিনি। কাজ করছেন নতুন বাজারের একটি সুপার শপের সামনে অস্থায়ী দর্জি হিসেবে। চাঁদ রাত পর্যন্ত কাজ করার কথা জানান তিনি। মনে করেন 10 রোজা কি 12 রোজায় আমি আসি। ঈদে একটু খরচা বেশি, বাচ্চা কাচ্চা জামা কাপড় কেনা কাটা, তারপরে এমনি একটু ভালো ভালাই খাওয়া দাওয়া, এই জন্য আর কি এই পার্ট টাইমটা করি। হারুনুর রশিদের মতো আরো অনেকেই ঈদের আগে মৌসুমী কাজ করেন। তাদের একজন আক্কাস ও সাদ্দাম, তারাও অস্থায়ী দর্জির কাজ করছেন। ক্রেতাদের বড় সাইজের শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি ফিটিং করে রোজগার করছেন বাড়তি টাকা। বাড়িতে অন্য ব্যবসা আছে, আমার রাইস মিল আছে, গরুর ফার্ম আছে। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। আমি শুধু সিজনে আসি, আইসা 5-6 দিন কাজ করি। দৈনিক 8,000-9,000 টাকা কাজ করা যায়। চান রাত পর্যন্ত কাজ করবো। কাটিং মিডিংয়ের কাজ করি, প্যান্ট শার্ট, মহিলাদের জামা, 3 পিস, এগুলো দৈনিক 2,000-2,500 এরকম হয়। শুধু দর্জি হিসেবে নয়, বাড়তি আয় করতে বিভিন্ন রকম পেশা বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। কেউ রিক্সা চালান, আবার কেউ হন খণ্ডকালীন কসাই। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের আর কয়েকদিন বাকি, কিন্তু ব্যস্ততার ছিটে ফোটাও নেই পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী ও কুষ্টিয়ার পোড়াদহের ঐতিহ্যবাহী কাপড়ের হাটে। ভারতীয় কাপড়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ কারিগরদের। পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী 100 বছরের বেশি পুরনো। কারিগরের দক্ষ হাতে কাতান ও বেনারসি শাড়ি বুননে একসময় এই এলাকা মুখরিত থাকত তাঁতের খটখট শব্দে। কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। ঈদ ঘিরেও নেই তাঁত পল্লীর কর্মচাঞ্চল্য। এই পল্লীর কারিগর ও ব্যবসায়ীরা মনে করেন ভারতীয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি কম দামি শাড়ি বাজার দখল করে নেওয়ায় হাতে বোনা বেনারসের চাহিদা অনেকাংশে কমে গেছে। আমরা আজও তাঁত কিন্তু দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও আমরা এখনো ধরে রাখছি কিছু তাঁত আমাদের আছে। দরকার মনে করেন এখন লেবার আছে, সরে যাচ্ছে, লেবারে আমরা সেরকম চাহিদা করতে পারতেছি না। আর আমাদের শাড়ির ডিমান্ডটা মজুরি বেশি হয়ে যায়, হ্যান্ডলুম যেহেতু পাওয়ার লুমে মজুরি কম। ভারতীয় শাড়ির যে প্রভাব আছে সে শাড়ির সঙ্গে আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হয় এতে ডিফারেন্স অনেক বেশি হয়, যদিও বা আমাদেরগুলো টিকসই মজবুত ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়,
কিন্তু ভারতের সাথে আমরা দামে পারি না মনে করেন। কম্পিউটারের ডিজাইন সেট আপ দিয়ে ছেড়ে দিল, ওটা ঘন্টায় 10 পিস প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের বেনারসি একটা তৈরি করতে গেলে 10 দিন লাগছে। শতবর্ষের ঐতিহ্য এই বেনারসি ও কাতানের তাঁত শিল্প টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে ব্যতিক্রম চিত্র দেশের ঐতিহ্যবাহী কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহে। সেখানে প্রতি বছর ঈদ সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া সহ অন্তত 20 জেলার কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম হয়, কিন্তু এবার প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। আজকে থেকে প্রায় আমরা বিগত 2-4-5 বছর আগে যা ব্যবসা করছি তার 50%ও নেই। আর মূলত দোকানও ছিল প্রায় 400 আপ, এখন দোকান রানিং আছে বেশি হলো মনে হয় 200 থেকে 260, ম্যাক্সিমাম দোকানই চলে গেছে শুধু একমাত্র আমাদের খাজনার জন্য। আমাদের এই একমাত্র পুরাতন হাট যেখানে বিটে বসে টাকা নেওয়া হয়, আর অন্য কোনো হাটে এভাবে বিটে বসে টাকা নিতে আমি দেখি নাই। অতিরিক্ত খাজনা আদায়ের কারণে ব্যবসায়ীরা অন্যত্র চলে যাওয়ায় হাটটি ঐতিহ্য হারাচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা নির্ধারিত হতে পারে আজ। স্থানীয় সময় সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করা হবে ঈদের তারিখ। সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, এই উপলক্ষে দুই দেশে সরকারি উদ্যোগে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকেও এতে অংশ নিতে আহ্বান জানানো হয়। আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানায়, বুধবার মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ দলগুলোর প্রতিবেদন, দেশের বিভিন্ন অনুমোদিত পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য এবং বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া সাক্ষ্য যাচাই করে শরিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা কমিটির বৈঠক শেষে সরকারের অনুমোদনের পর জানানো হবে। ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার রাতে এক হামলা চালিয়ে তাকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরবর্তীতে বুধবার লারিজানি নিহতের বিষয়টি স্বীকার করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লারিজানির পাশাপাশি দেশটির বাসেজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েদ নিহতের খবর নিশ্চিত করেছে IRGC। এদিকে চলমান যুদ্ধের 19তম দিনে ইসরায়েলের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া লারিজানি সহ অন্যান্য কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন। তবে এতেও ইরানের পাল্টা হামলার ধার কমেনি, বরং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে, নেতৃত্ব শূন্যতার চেষ্টা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অপারেশন এপিক ফিউরির প্রথম দিনেই পরিবারের কয়েকজন সদস্য সহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনি। গত 28 ফেব্রুয়ারির ওই ঘটনার পর থমকে যায় ইরানের শাসন ব্যবস্থা। প্রথম দফার হামলায় আরও নিহত হন নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রাহিম মুসাভি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থার হাল ধরেন তার সন্তান মুস্তাফা খামেনি। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে গুরুত্বপূর্ণ আরেক ব্যক্তি ছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সামরিক কমান্ডার না হলেও ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। যুদ্ধ, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি যুক্ত ছিলেন লারিজানি। মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তাকেও হত্যা করে দখলদার ইসরায়েল। লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এতে করে দেশটির ক্ষমতার কেন্দ্রে চলমান সংকট আরও তীব্র হয়েছে।
ইসরায়েল জানিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা সহ শীর্ষ কর্মকর্তারাও হামলার ঝুঁকিতে রয়েছেন। তবে নেতৃত্বের এই বিশাল শূন্যতা সত্ত্বেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। প্রথম ও দ্বিতীয় সারির অধিকাংশ নেতা নিহত হওয়ার পরও সুসংগঠিতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিরক্ষা সিস্টেম কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি পুরোপুরি প্রাতিষ্ঠানিক। সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই দেশটির কমান্ড চেইনে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব অকার্যকর হলেও সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে নেই বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের বিশ্বাস, চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা সহ কয়েক ডজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পরও ইরান সরকার এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বার্সেলোনা। শেষ 8-এ ওঠার লক্ষ্যে প্রতিপক্ষ নিউক্যাসল। খেলা শুরু হবে রাত 12:15টায়। এদিকে টটেনহাম, অ্যাটলেটিকো, লিভারপুল, গালাতাসারাই ও বায়ার্ন আটলান্টার ম্যাচ শুরু হবে রাত 2টায়। ঠিক এক সপ্তাহ আগে সেন্ট জেমস পার্কে বার্সেলোনা খুব একটা ভালো খেলেনি। স্বাগতিক নিউক্যাসলের কাছে কাতালান জায়ান্টরা পুরোপুরি পরাস্ত হয়। ইনজুরির সময়ে লামিন ইয়ামালের পেনাল্টি গোলে সৌজন্যে বার্সা পরাজয় এড়ালেও কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা যে ক্যাম্প নুতে রক্ষণাত্মক খেলবে তার সম্ভাবনা কম। নিউক্যাসলকে আতিথ্য দেওয়ার আগে বার্সেলোনা ঘরের মাঠে টানা 15 ম্যাচ জয় পেয়েছে। সামগ্রিকভাবে ফিরতি ম্যাচের আগে নিউক্যাসল বেশ উদ্বিগ্ন। সফরকারী দলটি স্টামফোর্ড ব্রিজে 1-0 গোলের জয় পেয়ে নিজেদের মনোবল বাড়িয়ে নিয়েছে। টানা 14 ম্যাচে কোনো গোল না খাওয়ার ধারাও সফলভাবে শেষ করেছে। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল 11 ম্যাচের মধ্যে মাত্র 2টি হেরেছে, কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 বাধা পেরোতে হলে প্রথম লেগে দেখানো সে দুর্দান্ত ছন্দের পুনরাবৃত্তি করতে হবে দ্য ম্যাকপাইসদের। মৌসুম জুড়ে উত্থান পতনের মধ্য দিয়ে চলছে লিভারপুল। স্বাগতিকরাও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। সব শেষ ম্যাচে যেমন কোচ ও খেলোয়াড়দের দুয়ো দিয়েছে সমর্থকদের একটা অংশ। তবে লিভারপুল কোচ স্লটের বিশ্বাস, দলের বাজে পারফরম্যান্স নিয়ে হতাশা থাকলেও গালাতাসারাইয়ের বিপক্ষে 1 গোলে ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় সমর্থকদের পাশে পাবেন তারা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বিধ্বস্ত হওয়ার পর টটেনহাম হটস্পারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তবে ইংলিশ দলটির কোচ ইগোর টুডরে মনে করেন এখনও তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। শেষ 16 প্রথম লেগে গত সপ্তাহে মাদ্রিদে 5-2 গোলে হারে টটেনহাম। অ্যাটলেটিকো গত 1 মাসের একটু বেশি সময় 3-0 গোলে হারে রায় ভায়াকানো ও বার্সেলোনার মাঠে। স্পাররা গত রোববার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুলকে রুখে দিয়েছে 1-1 গোলে। এতে লিগে তাদের টানা 5 হারে যাত্রাও থেমেছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। এরপর সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।